প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে একটা খুব ছোট্ট এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের রেচন প্রক্রিয়া অধ্যায়। ঠিক আছে, তো এই অধ্যায় যদি আমরা দেখি, মজার বিষয় দেখো, এই অধ্যায়ে মাত্র যদি তুমি 4টা থেকে 5টা প্রশ্ন পড়ো, তাদের তুমি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তুমি অবশ্যই এই প্রশ্নগুলা কমন পাবা। মাত্র 4 থেকে 5টা প্রশ্ন পড়লে। ঠিক আছে, এখন 4 থেকে 5টা প্রশ্ন কি, আমি একটু স্লাইডটা দেখানোর আগে আমি তোমাদের একটু টাইপটা বলে দিই। ঠিক আছে, ধরো এই রেচন অধ্যায়ে আমার কি কি প্রশ্ন আসবে। ঠিক আছে, এই যে রেচন প্রক্রিয়া। ঠিক আছে, এই রেচন প্রক্রিয়া থেকে যদি আমি দেখি, তাহলে একটা হচ্ছে বৃক্কের গঠন, 2 নম্বর হচ্ছে নেফ্রনের গঠন, 3 নম্বর বৃক্কের মূত্র তৈরি প্রক্রিয়া, 4 নম্বর প্রশ্ন বৃক্কের কাজ, এবং 5 নম্বর হচ্ছে বৃক্ক বিকল হলে বৃক্ক বিকলের ট্রিটমেন্ট। ঠিক আছে, তুমি যদি এই 5টা প্রশ্ন পড়ো, আশা করি এই অধ্যায় থেকে তুমি যে কোনোভাবেই আসুক না কেন প্রশ্ন তুমি কমন পাবাই। কী কী বললাম? বৃক্কের গঠন, নেফ্রনের গঠন, বৃক্কের মূত্র তৈরি প্রক্রিয়া, বৃক্কের কাজ, এবং যে বৃক্ক বিকল যদি হয় তাহলে কী কী সমস্যা হতে পারে এবং সেটার কী ট্রিটমেন্ট তুমি করবা। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে আরামসে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবা। দেখো, আমরা এখন যাব আমাদের স্লাইড অনুযায়ী একটু প্রশ্ন পড়ি আর এগুলো সলভ করার ট্রাই করি। তো সৃজনশীল প্রশ্ন আমরা দেখো টাইপ 1-এ কতগুলো প্রশ্ন দিছি। এইটা একটু জাস্ট তোমাকে একটা উদ্দীপক দেখানোর জন্য। দেখো যে এই জায়গাটাতে দেখো তোমার কি কি আছে। এটা হচ্ছে বৃক্ক। এখানে আমরা এ দ্বারা ইন্ডিকেট করছি কাকে? কিডনিকে। আর চিত্র সি যেটা আছে আমরা কি একটা রেচন তন্ত্রকে ইন্ডিকেট করছি। আর বি দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করছি? আমাদের নেফ্রনকে। ঠিক আছে, এখন এটা চিত্রভাবে না দিয়ে তোমাকে কথাই বলতে পারে, সেটাও আমরা কিছু সৃজনশীল সলভ করে দেওয়ার সময় বলবো। ঠিক আছে, তো দেখো উদ্দীপকের চিত্র এ এর গঠন বর্ণনা করো। অর্থাৎ চিত্র এ বলতে আমরা কার গঠন বলতেছি? বৃক্কের গঠন আমরা বর্ণনা করব। ঠিক আছে, তো এখানে তোমরা যখন বৃক্কের গঠন বর্ণনা করতে যাবা, তখন তোমাদের অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা কি? চিত্র অঙ্কন করতে হবে। কী করতে হবে? চিত্র। তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্কের গঠন। বৃক্কের গঠন মানে বৃক্কের গঠনে যদি আমি দেখি, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি, এই যে বৃক্ক দেখতে অনেকটা শিমের বীজের মতো। কিসের মতো? শিমের বীজের মতো, যার বাইরের অংশটা উত্তল এবং ভিতরটা হচ্ছে কি অবতল। এই অবতল অংশটার নাম দিচ্ছি আমরা কি রে? হাইলাস বা হাইলাম। ঠিক আছে, এখন এই অবতল অংশের ভিতরে কিছু দিয়ে ভিতরে প্রবেশ করে আর কিছু নালী বাইরে বেরিয়ে আসে। এটা হচ্ছে আমাদের কি রে? শিরা। এটা হচ্ছে ধমনী। এটা হচ্ছে কি? শিরা। এবং এখানে একটা এই যে ফানেল আকৃতির অংশ আছে, যার নাম হচ্ছে আমরা কি বলবো? ইউরেটার। এখন বলছে যে আমাদের বৃক্কের মধ্যে যদি আমরা অভ্যন্তরে দেখি, এই অভ্যন্তরে বাইরের অংশ যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা কি বলি? কর্টেক্স বলি। কি বলি? কর্টেক্স। বাইরের অংশটাকে বলি আমরা কি? কর্টেক্স। এবং ভিতরের অংশটাকে বলি আমরা মেডুলা। এটাকে কি বলি? মেডুলা। এই যে মেডুলাতে আমাদের কতগুলা পিরামিডের মতো অংশ আছে। কিসের মতো? পিরামিডের মতো অংশ আছে। এই পিরামিডের মতো অংশগুলোকে আমরা বলি রেনাল পিরামিড। এগুলোর নাম দিচ্ছি আমরা কি? রেনাল পিরামিড। এটার নাম কি? রেনাল পিরামিড। ওকে, এবং রেনাল পিরামিডের এখানে যে আছে রেনাল কলাম, এবং এখানে আমাদের মাইনর ক্যালিক্স এবং হচ্ছে কি আছে? মেজর ক্যালিক্স। এবং এই মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্সগুলো মিলিত হয়ে তৈরি করে হচ্ছে আমাদের কি? পেলভিস। এটার নাম, এই যে ফানেল আকৃতির অংশটার নাম হচ্ছে কি? পেলভিস। ঠিক আছে, এবার চিত্র আঁকবা এবং চিত্র আঁকে তুমি বৃক্কের সুন্দর মতো একটা গঠন লিখে দিবা। চিত্র অঙ্কন করার পরে তুমি সুন্দর করে একটু ব্যাখ্যা দিবা যে কি, যে বৃক্কের দুইটা অংশ, একটা দিকে উত্তল এবং একটা হচ্ছে অবতল অংশ। এই অবতল অংশটার নাম হচ্ছে হাইলাম,
হাইলাম দিয়ে কিছু ধমনী ভিতরে প্রবেশ করে যাকে রেনাল ধমনী, এবং শিরা বের হয়ে যায় যাকে রেনাল শিরা, এবং এখানে একটা ফানেল আকৃতির অংশ আছে যাকে কি বলা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, এরপরে বলবা তুমি যে আমাদের বৃক্ক একটা হচ্ছে তন্তুময় আবরণে আবৃত যাকে বলে ক্যাপসুল, এবং ক্যাপসুলের সংলগ্ন অংশটাকে আমরা বলি কোর্টেক্স, এবং ভিতরের অংশটাকে বলি কি মেডুলা। এই মেডুলাতে প্রায় 8 থেকে 12টির মতো এরকম পিরামিডের মতো অংশ যাকে রেনাল পিরামিড বলা হয়, এবং এই রেনাল পিরামিডগুলো মিলিত হয়ে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স এবং পরবর্তীতে পেলভিসে পরিণত করে। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা দিলেই চলে যাবে। এবার আমরা আসি 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে চিত্র বি এর গঠন। চিত্র বি বলতে কি বোঝাচ্ছে? আমাদের নেফ্রনের গঠন। তাহলে আমরা এখন আসি নেফ্রনের গঠন। নেফ্রনের গঠন, নেফ্রনের গঠনটা অনেক ইজি। ঠিক আছে, তো তুমি এইটা ব্যাখ্যা দিবা এভাবে যে নেফ্রনের 2টা অংশ। নেফ্রন কয়টি অংশ নিয়ে গঠিত? 2টি অংশ। ঠিক আছে, এই নেফ্রনের যদি আমরা এভাবে দেখি, নেফ্রন আমি একদম ব্যাখ্যা লিখে দিচ্ছি না, তোমরা সুন্দর করে লিখবা। নেফ্রনের 2টা অংশ, একটা হচ্ছে আমাদের কি মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি, বা এটাকে বলে রেনাল কর্পাসলস, রেনাল কর্পাসলস। ঠিক আছে, আর এটা যে রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল। ঠিক আছে, রেনাল কর্পাসলস আর একটা হচ্ছে কি রেনাল টিউবিউল। এবং রেনাল কর্পাসলস আরও 2টা অংশ নিয়ে গঠিত। কয়টা অংশ নিয়ে গঠিত? 2টা। একটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল। একটা চিত্রের মাধ্যমে দেখো, এই ধরো আমাদের বৃক্কের মধ্যে প্রবেশকারী যে নালীটা ছিল তার নাম হচ্ছে রেনাল ধমনী। এই রেনাল ধমনীটা বৃক্কের ভিতরে প্রবেশ করে অসংখ্য ছোট ছোট প্রশাখায় বিভক্ত হয়। এর মধ্যে ধরো একটা আছে এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট আর্টারিওল, এই এফারেন্ট আর্টারিওলটা বৃক্কের ভিতরে প্রবেশ করে অসংখ্য ছোট ছোট 50 থেকে 60টা কৌশিক জালিকায় বিভক্ত হয়। 50 থেকে 60টা কৌশিক জালিকায় বিভক্ত হয়। এই কৌশিক জালিকার মতো অংশটাকে বলতেছে আমরা গ্লোমেরুলাস। কি? গ্লোমেরুলাস। এবং এই কৌশিক জালিকাগুলো মিলিত একটা সরু নালী তৈরি করে, যার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, আর্টারিওল। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলাস কি বললাম? এফারেন্ট আর্টারিওল বৃক্কের ভিতরে যখন প্রবেশ করে তখন এখানে অনেকগুলা ছোট ছোট শাখায় পরিণত হয়, প্রায় 50 থেকে 60টা। এটাকেই বলা হচ্ছে কি গ্লোমেরুলাস। এখন এই গ্লোমেরুলাসকে ঘিরে একটা পেয়ালা আকৃতির, কিসে আকৃতির? পেয়ালা আকৃতির অংশ আছে। এই পেয়ালা আকৃতির অংশটার নাম হচ্ছে আমাদের কি বোমেন্স ক্যাপসুল। এটার নাম হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, তাহলে এই 2টাকে গ্লোমেরুলাস এবং আমাদের কি বোমেন্স ক্যাপসুলকে একসাথে বলতেছি আমরা কি রেনাল কর্পাসলস। এবার দেখি রেনাল টিউবিউল। এখানে আমাদের 3টা রেনাল টিউবিউল আছে। একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালী। একটা আছে হ্যানলির লুপ, হ্যানলির লুপ। এবং 2 নম্বরে আছে দূরবর্তী পেঁচানো নালী, দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা যে বোমেন্স ক্যাপসুল থেকে দেখবো এখানে কাছাকাছি একটা এরকম পেঁচানো নালী আছে। এই পেঁচানো নালীর কাটাকে বলতেছি আমরা কি নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এরপরে এখান থেকে নিকটবর্তী পেঁচানো থাকে একটা ইউ আকৃতির একটা নলের মতো অংশ আছে। কি আছে? ইউ আকৃতির একটা নলের মতো অংশ আছে। এই ইউ আকৃতির অংশটার নাম হচ্ছে আমাদের হ্যানলির লুপ। এটার নাম দিচ্ছি আমরা কি হ্যানলির লুপ। এবং শেষের দিকে আরেকটা পেঁচানো এরকম নালী থাকবো, এইটার নাম হচ্ছে আমাদের কি রে দূরবর্তী পেঁচানো নালিকা। এটা হচ্ছে কি দূরবর্তী পেঁচানো নালিকা। এই দূরবর্তী পেঁচানো নালিকা যেখানে গিয়া যার সাথে যুক্ত হয় সেখানে গিয়া মূত্র সংগ্রহ করা হয় বলে এটার আরেকটা নাম আছে। এটার নাম হচ্ছে সংগ্রাহক নালিকা। এটার নাম কি
সংগ্রাহক নালী বা কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, পরীক্ষায় তুমি এভাবে ছবি আঁকবা। আর এই যেভাবে বলা বৃক্কের কার্যকরী একককে বলা হচ্ছে নেফ্রন। নেফ্রনের দুটি অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসলস এবং কি রেনাল টিউবুল। রেনাল কর্পাসলসের আবার দুইটা অংশ আছে, গ্লোমেরুলাস এবং কি বোমেন্স ক্যাপসুল। এফারেন্ট আর্টারিওল কতগুলো কৌশিক জালিকায় বিভক্ত হয় 50 থেকে 60টা, যাদেরকে একত্রে আমরা গ্লোমেরুলাস বলি। এবং গ্লোমেরুলাসকে ঘিরে যে পেয়াল আকৃতির অংশটা আছে তার নাম হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল। এবং বোমেন্স ক্যাপসুলের পরে আমাদের এখানে কয়েকটা নালী আছে, 3টা নালী আছে। এটা হচ্ছে কি নিকটবর্তী পেঁচানো নালী, হ্যামলির লুপ এবং কি দূরবর্তী পেঁচানো নালিকা। এইভাবে লিখে দিলেই তুমি হচ্ছে ফুল মার্ক পাবে। ওকে, তাহলে আমরা ছবি আঁকবো আর এইভাবে একটু বর্ণনা দিব। ওকে, তাহলে গেল আমাদের 2 নম্বর প্রশ্নটা শেষ। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের এ চিহ্নিত অঙ্কটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। তা যখন চিহ্নিত চিত্র অঙ্কন করবে তখন বর্ণনা না দিলেও পারো, তখন এইটুক জাস্ট খালি আঁকে দিবা, শেষ। ঠিক আছে, এবার দেখো এই সেম প্রশ্নটা আলাদাভাবে দিতে পারে, উদ্দীপকের এ এর কার্যকরী এককের গঠন বলো তো। উদ্দীপকের এ মানে কি বৃক্ক, আর বৃক্কের কার্যকরী একক হচ্ছে কি নেফ্রন। তো আমার এটা কিসের একক? গঠন, নেফ্রনের গঠন চাইছে। এখন এই প্রশ্নটা একটু পড়ে নাও, উদ্দীপকের এই অঙ্কটি যদি বিকল হয় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, যুক্তিসহ বিশ্লেষণ কর। তো মাথায় রাখবা যে এক্ষেত্রে যদি চিত্র এ অর্থাৎ বৃক্ক যদি কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বৃক্ক যদি কি হয়, নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি কি পদক্ষেপ আছে? আমাদের হাতে আছে 2টা পদক্ষেপ। 1 নম্বরে হচ্ছে ডায়ালাইসিস, ডায়ালাইসিস। আর একটা পদক্ষেপ হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপন। কি বৃক্ক প্রতিস্থাপন, বৃক্ক প্রতিস্থাপন। তাহলে কি বললাম, বৃক্ক বিকল হলে সেখানে প্রতিকারের উপায় হচ্ছে 2টা। একটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস, আর এটা হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপন। এখন ডায়ালাইসিস প্রক্রিয়াটা তুমি ব্যাখ্যা করতে যদি যাও যে এটা একটা মেশিনের মাধ্যমে আমরা আমাদের রক্তটাকে কি করি, পরিশ্রুত করি। ধরো একজন ব্যক্তির এটা হচ্ছে হাত, ধরো এই হচ্ছে তার হাত। ঠিক আছে, তো কি করা হয়, প্রথমেই তার ধমনীর সাথে আমরা ক্যাথেটারের মাধ্যমে একটা পাইপ অ্যাড করি, ক্যাথেটার অ্যাড করি। ঠিক আছে, এই ক্যাথেটারের মাধ্যমে রক্তটাকে আমরা কি নিয়ে যাই, বাইরে একটা মেশিনের মধ্যে নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? বাইরে একটা মেশিন। ধরো এটা একটা ডায়ালাইসিস মেশিন, এটা হচ্ছে কি একটা ডায়ালাইসিস মেশিন। আমরা ক্যাথেটার করে একটা নালীর মাধ্যমে এই রক্তটাকে ডায়ালাইসিস মেশিনের ভিতর দিয়ে সঞ্চালন করব। আর এই ডায়ালাইসিস মেশিন দিয়ে চলার সময় কি হবে, যে রক্তের মধ্যে যে বর্জ্য উপাদানগুলো আছে সেগুলো ডায়ালাইসিস দ্রবণে আসবে এবং রক্তের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান ডায়ালাইসিস মেশিন থেকে কোথায় যাবে, রক্তের মধ্যে যাবে। এভাবে পরিশ্রুত রক্তটাকে তারপর আমরা কি করি, ওই ব্যক্তির শিরার মধ্যে গিয়া প্রবেশ করা দিই। কার মধ্যে? শিরার মধ্যে। তাহলে রক্তটা বের করতেছি কোথায় থেকে, ধরো ধমনী থেকে, আর প্রবেশ করাচ্ছি কোথায় গিয়া, শিরায়। ঠিক আছে, আর যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ তার দেহের সম্পূর্ণ বর্জ্য উপাদানটা পরিশ্রুত না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা কি করতে হয়, চলতেই থাকে। ঠিক আছে, আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ডায়ালাইসিস। আর বৃক্ক প্রতিস্থাপন তো মানে তুমি বুঝাই বৃক্ক, অর্থাৎ একজন ব্যক্তির বৃক্ক কেটে আরেকজন ব্যক্তির দেহে কি করা, স্থাপন করা বা অপারেশনের মাধ্যমে এটাকে এখানে অ্যাটাচড করা। ঠিক আছে কিনা? তো এক্ষেত্রে তোমরা ওইভাবে ব্যাখ্যা দিবা যে কোনো একজন ব্যক্তির নিকট আত্মীয় অথবা মৃত কোনো রিসেন্টলি মৃত কোনো ব্যক্তির যারা হচ্ছে কি অর্গান ডোনেট করে গেছে তাদের কিডনি নিয়ে আমরা 48 ঘন্টার মধ্যে আমরা ডোনার থেকে কোথায়, আমাদের রিসিভারের দেহে এটাকে প্রতিস্থাপিত করব। ঠিক আছে, সেক্ষেত্রে 2টা জিনিস মনে রাখতে হবে, যেন ডোনারের সাথে রিসিভারের কি হয়, আমাদের টিস্যু ম্যাচিং প্লাস ব্লাড গ্রুপের ম্যাচিং হয়। এই 2টা জিনিস মনে রাখলেই চলবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃক্ক বিকলের ট্রিটমেন্ট। এখন এখানে একটু টেকনিক্যাল প্রশ্ন দিতে পারে যে এখানে বৃক্ক বিকলের স্থায়ী সমস্যার সমাধানটা কোনটা পদ্ধতি। তাহলে দেখো, যদি কেউ ডায়ালাইসিস করে, ডায়ালাইসিস কিন্তু তার স্থায়ী সমাধান না। কেন? কারণ এই ব্যক্তি এখন রক্ত পরিশ্রুত করলো, আবার কাজ কর্ম করবে বা ক্রিয়া করবে, তার শরীরে অটোমেটিক আবার কী হবে, বর্জ্য পদার্থ উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে ডায়ালাইসিস কিন্তু তার স্থায়ী পদ্ধতি না, অর্থাৎ সে যতদিন বেঁচে থাকবে ততদিন একটা নির্দিষ্ট সময় পর কী করা লাগবে, ডায়ালাইসিস করা লাগবে। কিন্তু যদি আমরা বৃক্ক প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আর বারবার ডায়ালাইসিস করার দরকার নেই, সে একদম পরিপূর্ণ সুস্থ হবে। সুতরাং এভাবে বলা যায় যে
বৃক্ক বিকলের স্থায়ী পদ্ধতি বলতে সমস্যা সমাধানের স্থায়ী পদ্ধতি যে কোনটা? বৃক্ক প্রতিস্থাপন। ওকে, 5 নম্বর প্রশ্নটা পড়ে ফেলে। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দিই। এ কে সুস্থ রাখতে রক্ত পরিশোধন মেশিনের ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ এ বলতে বৃক্ককে, যেটা একটু আগেই দেখাইলাম, ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে আমরা যেই কাজটা করি, যদি কোনো ব্যক্তির বৃক্কের সমস্যা হয় তাহলে তার দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো জমা হবে, এবং এগুলো জমা হলে মানে তার শরীরে বিভিন্ন অসুখ হবে এবং এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হইতে পারে। তো সেক্ষেত্রে ডায়ালাইসিস মেশিন কী করতেছে? তার শরীর থেকে যে শরীরের মধ্যে উৎপাদিত বর্জ্য উপাদানগুলো, সেই বর্জ্য উপাদানগুলোকে বাইরে এসে পরিশ্রুত করতেছে। সুতরাং বলা যায় যে এখানে তার ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো চিত্র সি এর এই অঙ্গটি বিকল বা অকেজো হলে এর প্রতিকার ব্যবস্থা আলোচনা করো। অর্থাৎ আগে প্রশ্ন পড়ে ফেলছি, চিত্র এ বিকল হলে কীভাবে দেহ হতে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা সম্ভব, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে চিত্র এ যদি বিকল হয়ে যায় তাহলে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটাকে ব্যবহার করব? ডায়ালাইসিস পদ্ধতি অথবা কি বৃক্ক প্রতিস্থাপন করব। ঠিক আছে, এই আসলে একটা প্রশ্নই বারবার বিভিন্ন আঙ্গিকে প্রশ্নটা আসতেছে। ঠিক আছে, এখন তবে 11 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা 2024 সালে একটা বোর্ড পরীক্ষা আসছে। উদ্দীপকে এই অঙ্গটি কিভাবে মূত্র তৈরি করে বিশ্লেষণ করো। অর্থাৎ বৃক্ক কিভাবে মূত্র তৈরি করে। তো তোমাদের বইয়ে মূত্র তৈরি করার প্রক্রিয়াটা দেওয়া নাই, আমরা এখন সুন্দর করে পড়ব মূত্র তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, মূত্র তৈরির প্রক্রিয়া দেখো, মূত্র তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটু বোঝার জন্য আমি একটু ছবিটা আঁকে নিই, আবার নেফ্রনের ছবিটা আমি আঁকে নিই। ঠিক আছে, একটু নেফ্রনের ছবিটা এঁকে নিচ্ছি। নেফ্রনের ছবিটা তোমাকে এখানে আঁকতে হবে, অথবা তুমি সুন্দর করে ব্যাখ্যা দিতে পারো। ঠিক আছে, এখন মূত্র তৈরির যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা যদি আমি তোমাকে বলি 3টা ধাপে সম্পন্ন হয়। কয়টা ধাপে সম্পন্ন হয়? 3টা ধাপে সম্পন্ন হয়। তারও আমি একটু খালি ছবিটা আঁকে নিই। এটা হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা। ঠিক আছে, তাহলে মূত্র তৈরির প্রক্রিয়াটা 3টা ধাপে সম্পন্ন হয়। এক নম্বর যে ধাপটা আছে সেটা হচ্ছে কি? আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ঠিক আছে, অতি সূক্ষ্ম পরিস্রাবণ। এখানে একটু ভালো করে ব্যাখ্যাটা লিখবা। দেখো, আমাদের যে বৃক্ক আছে, এই বৃক্কের মাঝে যে রেনাল ধমনী আছে, এই রেনাল ধমনী দ্বারা প্রায় 1200 মিলিলিটার রক্ত প্রতি মিনিটে বৃক্কের মধ্যে প্রবেশ করে। 2টা বৃক্কের মধ্যে প্রতি মিনিটে প্রায় 1200 মিলিলিটার রক্ত প্রবেশ করে। ধরো এই যে বৃক্কের ভিতরে আমাদের 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে, তাহলে 2 বৃক্কের মধ্যে মোট কয়টা? 20 থেকে 24 লক্ষ নেফ্রন আছে। প্রতিটা নেফ্রনের মধ্যে এই রক্তটা যায়, এই বিশেষ করে এফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্তটা যাচ্ছে। ঠিক আছে, কি যাচ্ছে? এফারেন্ট আর্টারিয়াল। এখন তুমি একটু ছবিটাতে লক্ষ্য করো যে আমি আঁকছি, দেখো এফারেন্ট আর্টারিয়ালটা একটু মোটা আর ইফারেন্ট আর্টারিয়ালটা একটু কি চিকন। অর্থাৎ এদিক দিয়ে রক্ত আসতেছে বেশি, কিন্তু এদিক দিয়ে রক্ত যাচ্ছে কি? কম। যে কারণে এখানে একটা চাপের সৃষ্টি হয়, কিন্তু রক্ত চাপের সৃষ্টি হয়, যেই চাপের ফলে এখান থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থযুক্ত একটা তরল এসে বোমেন্স ক্যাপসুলে কি হচ্ছে? পরিশ্রুত হচ্ছে, পরিশ্রুত হয়ে জমা হচ্ছে। বুঝাইতে পারছি? এই যে পরিশ্রুত অতি সূক্ষ্ম পরিস্রাবণ বলা হচ্ছে, কারণ এখানে আসে চাপের কারণে এখান থেকে কিছু পরিমাণ তরল এখানে আসে কি হচ্ছে? জমা হচ্ছে। যেমন ধরো আমরা একটা চা ছেঁকনি আছে না, চা ছাঁকনি, এখানে যদি আমরা দিই উপরে চা পাতিগুলো আটকা পড়ে আর নিচে তরলটা পড়ে যায়। ঠিক এরকম রক্ত কণিকা, তারপরে প্রোটিন, বড় বড় উপাদানগুলা এইখানে আমাদের গ্লোমেরুলাসে আটকা পড়ে, আর তরল উপাদানটা পরিশ্রুত হয়ে কোথায় জমা হয়? বোমেন্স ক্যাপসুলে জমা হয়। ঠিক আছে, যেখানে মনে রাখবা যে পরিশ্রুত হয় প্রায় প্রতি মিনিটে 125 মিলিলিটার তরল আলট্রা ফিল্ট্রেট হিসেবে জমা হয়। এখানে যে তরলটা আছে এই তরলটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। ঠিক আছে, এখন 1 নম্বর ধাপটাতে তুমি এইভাবে লিখবা যে রক্তের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বৃক্কের ভিতরে প্রতি মিনিটে 1200 মিলিলিটার রক্ত যায়। এখানে একটা রক্তের হচ্ছে কি এফারেন্ট আর্টারিয়াল থেকে ইফারেন্ট আর্টারিয়াল ছোট হওয়ার কারণে এখানে একটা রক্তের চাপ সৃষ্টি হয়, যে রক্তের চাপের কারণে একটা 125 মিলিলিটার রক্ত পরিশ্রুত হয়ে একটা তরল অংশ কোথায়? বোমেন্স ক্যাপসুলে জমা হচ্ছে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আমরা কি বলবো? নির্বাচনমূলক পুনঃশোষণ। 2 নম্বর পয়েন্ট আছে কি? নির্বাচনমূলক পুনঃশোষণ।
দেখো পুনঃশোষণ বলতে কি বোঝাচ্ছে? পুনরায় শোষিত হচ্ছে। এই যে আমাদের নেফ্রন আছে না, নেফ্রনের চারদিকে আরও অসংখ্য ছোটো ছোটো কৌশিক জালিকা আছে। কি আছে? কৌশিক জালিকা আছে। যখন এই আলট্রাফিলট্রেটটা আমাদের হচ্ছে কি এই যে রেনাল টিউবিউলগুলো দিয়ে যাওয়া শুরু করে, এই যাওয়ার সময় দেখবা এখান থেকে প্রায় এই যে দেখো 125 মিলিলিটার আলট্রাফিলট্রেট তৈরি হয় 1 মিনিটে, এবং সেখান থেকে প্রায় 124 মিলিলিটার পানি পুনরায় শোষিত হয়। পুনরায় শোষিত হয়। কি হয়? শোষিত হয়। খালি পানি যে শোষিত হয় এমনটা না, এই পানির মধ্যে যদি কিছু প্রয়োজনীয় উপাদান যেমন গ্লুকোজ, বাইকার্বনেট, যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় উপাদান, সেগুলো কি পুনরায় এই আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যান্ডলিল লুব এবং দূরবর্তী পেঁচানো নালিকার মধ্যে কি হচ্ছে? সংগ্রহিত হচ্ছে। এটাকেই বলে আমরা কি? নির্বাচনমূলক পুনঃশোষণ। অর্থাৎ দেখো আবার একটু বলে দিচ্ছি, প্রথমে গ্লোমেরুলার ফিল্ট্রেট এখানে জমা হইল, এটা এদিক দিয়ে যাওয়ার সময় পুনরায় কি হচ্ছে? এই নেফ্রনের অংশগুলো থেকে পুনরায় পানিটা এবং প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের কৌশিক জালিকার রক্তের সাথে চলে আসতেছে। এই যে শোষণ করতেছে, এই জন্য নাম দেওয়া হয়েছে নির্বাচনমূলক পুনঃশোষণ। এবং 3 নাম্বার যে প্রক্রিয়াটা তার নাম হচ্ছে সক্রিয়ক্ষরণ। কি? সক্রিয়ক্ষরণ। তার নাম কি? সক্রিয়ক্ষরণ। এখন বলতে যে এই যে আমাদের নেফ্রন এবং এর আশেপাশে যে কৌশিক জালিকাগুলো আছে, তাদের যে এপিথেলিয়াম আছে, এখান থেকে কিছু বর্জ্য পদার্থ আবার এই তরলটার সাথে মিক্স হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কি? ক্ষরণ। কথাটা বুঝতে পারছি? সক্রিয়ক্ষরণটা আরেকবার বলি, যে হচ্ছে আমাদের যে নেফ্রনের যে গঠনটা আছে, এই যে নালীগুলো যে এপিথেলিয়াম থেকে কিছু রাসায়নিক পদার্থ যেমন ধরো তোমার ক্রিয়েটিনিন, তারপরে অ্যামোনিয়া, ইউরিয়া, এগুলো কোথায় চলে আসে? আমাদের তাদের গহ্বরে। তারপর এই যে দেখো একটা জিনিস, 125 মিলিলিটার আলট্রাফিলট্রেট তৈরি হইল, 124 মিলিলিটার কিরে শোষিত হইল, এবং ওই কিছু রাসায়নিক পদার্থ খরিত হইল। সবগুলাই মিলে প্রতি মিনিটে আমাদের মূত্র তৈরি হচ্ছে কত? 1 মিলিলিটার। মাত্র মূত্র তৈরি হচ্ছে কতটুকু? মূত্র তৈরি হচ্ছে 1 মিলিলিটার পার মিনিট। তারপরে এই মূত্রটা গিয়া এই যে সংগ্রাহক নালিকা থেকে হচ্ছে তোমাদের কিরে তোমার পেলভিস থেকে গিয়ে হচ্ছে ইউরেটার থেকে কোথায়? মূত্রথলিতে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। তো আমি ইন ডিটেলস আবার বলতেছি, যেহেতু তোমাদের বইয়ে নাই, সুন্দর করে পড়বা এবং তোমাদের টেস্ট পেপারে এটার উত্তর দেওয়া আছে, এইভাবেই দেওয়া আছে, খুব ভালো করে দেখে নিবা। ঠিক আছে? কি বললাম? অতি সূক্ষ্ম পরিস্রাবণ, যে আমাদের এফারেন্ট আর্টেরিয়াল থেকে একটা রক্ত আসার পরে ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে যখন রক্ত বের হচ্ছে, তখন তার এদিকে রক্ত সরু হওয়ার কারণে এখানে একটা রক্তের চাপ তৈরি হয়। এই রক্তের চাপের কারণে এখানে বড় বড় কণা যেমন প্রোটিন, রক্তকণিকাগুলো আটকা পড়ে এবং তরলটা আমাদের কি ব্লোমেন্স ক্যাপসুলে বেরিয়ে আসে, আর যেটাকে আমরা কি বলি? আলট্রাফিলট্রেট। আর প্রতি মিনিটে বৃক্কের মধ্যে 1200 মিলিলিটার রক্ত গেলেও আলট্রাফিলট্রেট তৈরি কত? 125 মিলিলিটার পার মিনিট। এবং এই আলট্রাফিলট্রেটটা আমাদের রেনাল টিউবিউল দিয়ে যাওয়ার সময় এখান থেকে পুনরায় শোষিত হয়ে কোথায় চলে আসে? কৌশিক জালিকার রক্তে চলে আসে। ঠিক আছে? কারণ পুনরায় শোষিত হয়, এখানে কি শোষিত হয়? পানি এবং হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, বাইকার্বনেট, গ্লুকোজ, সেই উপাদানগুলো পুনরায় শোষিত হয়। শোষিত হচ্ছে কত? প্রতি মিনিটে 124 মিলিলিটার। ঠিক আছে? এবার লাস্ট পার্টটা হচ্ছে কি? সক্রিয়ক্ষরণ। সক্রিয়ক্ষরণের ক্ষেত্রে কি হচ্ছে? যে কিছু দূষিত পদার্থ, যেমন ধরো আমরা বললাম ক্রিয়েটিনিন, তারপরে অ্যামোনিয়া, ইউরিয়া, তারা কি হয়? এই যে এপিথেলিয়াম যে আছে, এপিথেলিয়াম মানে আবরণ, রেনাল টিউবুলে যে আবরণ থেকে কি গহ্বরে যায়, এবং গহ্বরের সাথে ওই যে এখানকার যে পানি, অবশিষ্ট পানিটার সাথে মিশে প্রতি মিনিটে মাত্র 1 মিলিলিটার মূত্র তৈরি করে প্রতি মিনিটে। ওকে? এই হচ্ছে আমাদের মূত্র তৈরি করার প্রক্রিয়া। শেষ। তাহলে দেখো এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, আমরা স্লাইডে চলে যাই। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি? উদ্দীপকের সি তন্ত্রটি মানবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা এখানে তোমরা কি দিবা? বৃক্কের কাজ এটা ব্যাখ্যা করো, যে এরকম যে বৃক্কের মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় এবং রক্তের মধ্যে যে দূষিত পদার্থটা আছে সেটা হচ্ছে কি বৃক্কের মাধ্যমে থেকে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। যদি এই দূষিত পদার্থটা বের না হইতো তাহলে কি হইতো? রক্তে আমাদের দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাইত এবং আমরা বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হইতাম, এমনকি মানুষের কী হইতে পারতো? মৃত্যু হইতে পারতো। এই দূষিত পদার্থগুলো কী? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ঠিক আছে কি না? এখন পরে তুমি আরও কিছু ব্যাখ্যা দিতে পারো যে বৃক্কের মাধ্যমে এই দূষিত পদার্থগুলো আমাদের দেহ থেকে কী হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তারপরে তুমি দিতে পারো যে দেহের পানি সাম্যতা রক্ষা করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। এভাবে দিয়ে বলে দিবা যে বলা যায় যে মানব দেহের জন্য উদ্দীপক তন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে?
তারপরে বলছে দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং পানি সাম্যতা নিয়ন্ত্রণে, অর্থাৎ এখানে দুইটা, একটা হচ্ছে কি রে দেহ থেকে কীভাবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের করতেছে এবং দেহে কীভাবে অসমো রেগুলেশন করতেছে সেই প্রশ্নটা আসছে এখানে। ঠিক আছে, একটু পড়ে নিও বাস। এখন দেখো আমরা 2 নম্বর টাইপে চলে যাই। এখানেও সেম প্রশ্নগুলাই, জাস্ট খালি কি তোমাকে ওখানে উদ্দীপক দিচ্ছি চিত্র আকারে, এখানে উদ্দীপক দিচ্ছি কি একটা ডায়লগ আকারে। দেখো, অরুণা দীর্ঘদিন ধরে বাতের ব্যথার ওষুধ সেবন করে আসছেন। ইদানিং তার প্রস্রাব কম হওয়ার কারণে চিকিৎসকের শরণাপন্ন হলেন এবং জানতে পারেন তার রক্তে ক্রিয়েটিনের পরিমাণ কী গেছে, বেড়ে গেছে। তাহলে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেছে মানে কি তার বৃক্কে কোনো সমস্যা আছে, একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মেশিনের সাহায্যে তার রক্ত পরিশোধনের পরামর্শ দিলেন ডাক্তার। ঠিক আছে, দেখো তাহলে ওখানে বলছো যে বিশেষ অঙ্গ নষ্ট হয়েছে। তাহলে ক্রিয়েটিনিনের জন্য কোন অঙ্গটা নষ্ট হয়ে যায় মনে রাখবা, ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের বৃক্কের সুস্থতা নির্দেশকের একটা মার্কার। ঠিক আছে, মানে এটা আমরা টেস্ট করে যারা ডাক্তারি পড়ি বা আমরা ডাক্তারি ক্রিয়েটিনিনের মাত্রা দেখে আমরা বৃক্কের সুস্থতা নির্ধারণ করি। ঠিক আছে, তাই বলছে যে একটা মেশিন মানে কি ডায়ালাইসিস মেশিনের কথা বলছে। উদ্দীপকের আলোচিত অঙ্গটির চিত্র অর্থাৎ বৃক্কের চিত্র, অন্যার বর্তমান শারীরিক অবস্থার উন্নতির করণীয় দিক বিশ্লেষণ করা। ওই যে একটু আগেই বললাম কি করবে সে, হয় ডায়ালাইসিস করবে না হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপন করবে। অন্যকে সুস্থ রাখতে রক্ত পরিশোধন মেশিনের ভূমিকা বিশ্লেষণ করো, অর্থাৎ কি ডায়ালাইসিস মেশিনের ভূমিকা। উদ্দীপকের অঙ্গটির গুরুত্ব আলোচনা, অর্থাৎ কাজগুলোই তার গুরুত্ব। উদ্দীপকের অঙ্গটির বাস না, এটা কাজ হবে। ঠিক আছে, কাজগুলো লিখো, আমরা একটু আগেই পড়ে ফেলছি। মূত্র পরিশোধন করা, দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ত্যাগ করা, দেহের হচ্ছে কি রে পানি সাম্যতা রক্ষা করা, তারপর হচ্ছে আমরা কি বললাম রক্তচাপ নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে তার বৃক্কের কাজ। ঠিক আছে, এবার দেখো উদ্দীপকের ব্যবস্থাটা কি, অন্যার সমস্যার পরিত্রাণের, আসলে মানেন না, পরিত্রাণের একমাত্র উপায় যুক্তিসহ বিশ্লেষণ করো। পরিত্রাণের অবশ্যই একমাত্র উপায় না, শুধুমাত্র আমরা পরিত্রাণ পাইতে গেলে শুধু ডায়ালাইসিস মেশিন ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কি করি বৃক্ক প্রতিস্থাপন করতেও পারি, বরঞ্চ ডায়ালাইসিসের থেকে বৃক্ক প্রতিস্থাপন করাটা কি বেশি ভালো। এই যে প্রশ্নটা বলছে উদ্দীপকের অন্যান্য সমস্যার সমাধানে কোন উপায় উত্তম বলে তুমি মনে করো, তাহলে আমরা একটু আগেই বলছিলাম যে বৃক্ক প্রতিস্থাপন বৃক্ক বিকলের পরিত্রাণের উপায় হচ্ছে দুইটা, একটা ডায়ালাইসিস আর একটা হচ্ছে কি আমাদের বৃক্ক প্রতিস্থাপন। তো এই দুইটার মধ্যে কোনটা ভালো? প্রথম কথা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন ভালো। এখন দেখো ডায়ালাইসিস হচ্ছে কি এখানে কোনো স্থায়ী সমাধান না, অর্থাৎ একটা লোকের যদি বৃক্কের সমস্যা হয় এবং সে যদি বাঁচে থাকতে চায় তাহলে যতদিন বাঁচে থাকবে তাকে প্রতিটা সময়ে একটা নির্দিষ্ট সময় পর তাকে কিন্তু ডায়ালাইসিস করতে হবে। আর একবার ডায়ালাইসিস করতে প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে, এতে তার সময়ও নষ্ট হবে আবার টাকাও নষ্ট হবে। ঠিক আছে কি না? অন্যদিকে যদি বৃক্ক প্রতিস্থাপন করি হয়তো বা শুরুর দিকে একেবারে অপারেশন করতে অনেক টাকা লাগতে পারে, বাট সে কিন্তু একটা স্থায়ীভাবে সুস্থতা লাভ করবে। সুতরাং বলা যায় যে ডায়ালাইসিসের থেকে কি রে আমাদের বৃক্ক প্রতিস্থাপন করাটা উত্তম। ঠিক আছে, এবং অসমো রেগুলেশন উদ্দীপকের অঙ্গনটির ভূমিকা বর্ণনা করো। এবং অসমো রেগুলেশন বা পানি কিভাবে তারা নিয়ন্ত্রণ করে দেহে। তো এই জিনিসটা আমি এখান থেকেই ব্যাখ্যা দিচ্ছি। ধরো একজন ব্যক্তির দেহে পানির পরিমাণ কতটুকু থাকা দরকার? আমরা সবাই জানি কি যে আচ্ছা এটা আমরা নতুন পেজেই পড়ি। ঠিক আছে, অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা ঠিক আছে, অসমো রেগুলেশন বৃক্কের ভূমিকা। ঠিক আছে, একটু আগে আমরা জাস্ট খালি নেফ্রনের ছবিটা একটু আঁকে নেই কষ্ট করে, বেশি টাইম লাগতো না। ঠিক আছে, আমি চিত্রশিল্পী হিসেবে অনেক খারাপ, আমার চিত্রগুলো খুব বাজে, তোমরা ট্রাই করবা নিজের মতো করে চিত্রগুলো অঙ্কন করার। ঠিক আছে, এই হলো আমাদের। তা আমরা একটু আগে বলছি যে আমাদের শরীরে মূত্র তৈরি কত, প্রতি মিনিটে 1 মিলিলিটার পার মিনিট মূত্র তৈরি হয়, তাই না? মূত্র তৈরি হয়। ঠিক আছে, এখন দেখো এখানে যে কাহিনীটা বলতেছি সেটা হচ্ছে অসমো রেগুলেশন, অর্থাৎ অসমো মানে পানি, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ। আমাদের শরীরে কীভাবে বৃক্ক অসমো রেগুলেশনে সাহায্য করে। তো এটা একটু জটিল প্রক্রিয়া, তোমাদের বই অত ভালো করে দেওয়া নাই, আমি তারপরে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করতেছি। প্রথমে জিনিসটা দেখো, সেটা হচ্ছে কি যে আমাদের মানব শরীরে 70 থেকে 90% হচ্ছে কি পানি। ঠিক আছে, বা আমরা যদি একদম বলি একদম ফিক্সড 70% ধরে রাখো, 70% হচ্ছে কি পানি। আমাদের শরীরে যদি পানির পরিমাণ বাড়ে তাও সমস্যা, পানির পরিমাণ কমে গেলেও সমস্যা।
এখন বলছে যে তাহলে বৃক্ক আমাদের শরীরে পানি নিয়ন্ত্রণটাকে কিভাবে করতেছে, পানির পরিমাণটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতেছে। ধরো আমার কোনো কারণে আজকে আমার শরীরে পানি খাইছি বেশি, পানির পরিমাণ বেড়ে গেছে, এই চিত্রটা দিয়ে আমি কী বুঝাইছি, বেড়ে গেছে। তখন এই পানিটা কিন্তু আমাদের ইয়ার সাথে ব্লাডের ভলিউমটাকে বাড়ায় দিবে, ব্লাড ভলিউম অর্থাৎ আমাদের রক্তের যে আয়তনটাকে বাড়ায় দিবে। তো নর্মালি বৃক্কের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 1200 মিলিলিটার রক্ত যায়। এবারে যেহেতু ব্লাডের ভলিউম বাড়ে গেছে, এদিক দিয়ে রক্ত যাবে কি বেশি। যখন রক্ত বেশি যাচ্ছে তখন বৃক্কের ভিতরে প্রেশার, এখানে রক্তের চাপটা কী হবে, বাড়ে যাবে। তখন সে বুঝতে পারে যে আমার শরীরে রক্তের চাপ বেশি, মানে কি পানির পরিমাণ বেশি। তখন সে সিগন্যাল পাঠাবে কোথায়, মস্তিষ্কে। কোথায়, মস্তিষ্কে। কোথায়, মস্তিষ্কে। ধরো আমরা এই যে মস্তিষ্কের মধ্যে দিয়ে দিলাম, কোথায়, মস্তিষ্কে। এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, ঠিক আছে। এই মস্তিষ্কে থেকে একটা বিশেষ হরমোন তৈরি হয়, বিশেষ করে এখানে তোমরা এগুলো নাম বুঝবা না, তারপরে বলে দিচ্ছি। পিটিউটারি গ্রন্থি থেকে একটা হরমোন করে হতে হয়, যার নাম ADH, যার পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। হরমোন কী করিতে হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মনে রাখবা, ডাইউরেটিক হরমোনটার কাজ হচ্ছে পানি শোষণ করা। কি কাজ, পানি শোষণ করা। অর্থাৎ বৃক্কের যে নালীগুলো আছে এখান থেকে কি করে, পানি শোষণ করাটাই হচ্ছে কার কাজ, ADH এর কাজ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ। এখন ধরো ব্লাড ভলিউম যখন বাড়ে গেছে, তখন বৃক্ক থেকে সিগন্যাল আসলো মস্তিষ্কে, তখন এই ADH ক্ষরণটা কমে গেল। কী হলো, ADH ক্ষরণটা কমে গেল। যখন ADH ক্ষরণ কমে যাবে তাহলে কি পানি শোষণ কী হবে, কমে যাবে। পানি শোষণ যখন কমে যাবে তখন আমাদের এই জায়গায় আচ্ছা কী হবে, দেখো পানি শোষণটা আমি কী গেল, কমে গেল। পানি শোষণ, বৃক্ক নালী থেকে এগুলো পানি শোষণ কী হয়, কমে যাবে। পানি শোষণ কমে যাবে। আর পানি শোষণ কমে গেলে আমাদের মূত্র তৈরি হবে কি রে, বেশি বেশি। মূত্র তৈরি হবে কি, বেশি হবে। কি হবে, বেশি। এখন ধরো এই যে নর্মালি আমাদের প্রতি মিনিটে 1 মিলিলিটার পর্যন্ত মূত্র তৈরি হয়, আর এই ক্ষেত্রে মূত্র তৈরি হবে কত, 16 মিলিলিটার পার মিনিট। যখন 16 মিলিলিটার মূত্র তৈরি হচ্ছে, তাহলে আমার কি দেহ থেকে আমি মূত্র ত্যাগ করতেছি বেশি বেশি। যত বেশি মূত্র ত্যাগ করবো দেহ থেকে পানি খেয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে এই যে দেখো মূত্র ত্যাগ বাড়ে যাবে, মূত্র ত্যাগ। আর মূত্র ত্যাগ বেড়ে গেলে পানির পরিমাণটা দেহে কী হবে, অটোমেটিক কমে আসবে। ঠিক আছে। এবার উল্টা ঘটনাটা দেখো, উল্টা ঘটনাটা ধরো। ঠিক আছে, ধরো আমি এখানে লিখতেছি যে পানির পরিমাণ আমার শরীরে এখন কমে গেছে। কমে গেলে এবার কী হবে, ব্লাড ভলিউমও কমে যাবে। আর ব্লাড ভলিউম কমে গেলে আমাদের দিক দিয়ে রক্ত যাবে কম, আর বৃক্ক বুঝতে পারে যে আমার শরীরে পানির পরিমাণ কম, এই জন্য রক্তের চাপটা কম। তখন সে কী করবে, পানিটাকে ধরে রাখার জন্য ADH ক্ষরণটাকে বাড়ায় দিবে। কোথায় সিগন্যাল পাঠাবে, মস্তিষ্কে সিগন্যাল পাঠাবে, এবং মস্তিষ্ক পানিটাকে ধরে রাখার জন্য ADH ক্ষরণ বাড়ায় দিবে। আর ADH ক্ষরণ বাড়ে গেলে এখানে পানি শোষণ হবে কি, বেশি। পানি শোষণ হবে কি, বেশি। তখন মূত্র তৈরি হবে কি রে, কম। মূত্র তৈরি হবে কম। আর মূত্র যখন তৈরি কম হবে তখন আমাদের দেহ থেকে পানি কম বের হবে, তার মানে পানির পরিমাণটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের অসমো রেগুলেশনের বৃক্কের। এখন তুমি পরীক্ষা এইভাবে লিখবা না, তো দেখো তোমরা কিভাবে লিখবা। তুমি এভাবে লিখবা যে দেহে পানির পরিমাণ বেড়ে গেলে আমাদের কি বৃক্কের ভিতরে রক্তের চাপটা বেড়ে যায়, তখন সিগন্যাল পাঠায় মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে কী হয়, ADH ক্ষরণটা কমে যায় বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণটা কমে যায়, যার ফলে বৃক্ক থেকে পানি শোষণ ক্ষমতা কি হয়, কমে যায়। পানি শোষণ কম হলে মূত্র তৈরি হবে বেশি বেশি, আর আমরা যত বেশি মূত্র ত্যাগ করবো দেহ থেকে পানি তত কী হয়ে যাবে, বের হয়ে যাবে। অন্যদিকে যদি আমাদের দেহে পানির পরিমাণ কমে যায় তখন আমাদের রক্তের আয়তনটা কমে যাবে এবং ADH ক্ষরণ তখন কী হবে, মস্তিষ্ক থেকে বেড়ে যাবে। তখন তারা বৃক্ক নালী থেকে কী করবে, পানিটাকে শোষণ করবে বেশি বেশি এবং দেহের মধ্যে ধরে রাখবে এবং মূত্র তৈরি হবে কি, কম। আর এভাবেই বৃক্ক আমাদের দেহে কী করে, পানির সমতা রক্ষা করে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো গেল আমাদের কি টাইপ ভিত্তিক প্রশ্ন। এখন দেখো এই অধ্যায়ের কিছু কিছু বোর্ড প্রশ্ন আসে, এগুলো দেখো। খাদ্য তৈরি ও সংরক্ষণে ভেজাল মেশানো বাংলাদেশে এক ভয়াবহ সমস্যা। অভিন্ন কায়দায় অসাধু ব্যক্তিরা খাদ্য তৈরি এবং সংরক্ষণে ফর্মুলা এগুলো ব্যবহার করে। এবারে বলছে এতে ক্যান্সার এবং কিডনি রোগের সংখ্যা দিন দিন কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই দেখো উদ্দীপকের শেষের অঙ্গাণুটির এককের চিহ্নিত চিত্র, অর্থাৎ কিডনি।
কিডনির একক কি? নেফ্রন, নেফ্রনের গঠন। আর খাদ্য অতিমাত্রায় রাসায়নিক পদার্থ এবং রঞ্জকের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা অন্য অধ্যায়ের। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সাল। মানবদেহে একটি অঙ্গ রয়েছে যার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায়। বলো কি এটা? কিডনি। উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির গঠন বর্ণনা করো। উদ্দীপকের অঙ্গটি বিকল হলে কি কি পদক্ষেপ, অর্থাৎ ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন। ঠিক আছে, তুমি এগুলা পড়লে না একদম পানি হয়ে যাবে। তুমি টাইপ ভিত্তিক পড়লে তোমার পড়ালেখা পানি হয়ে যাবে। ঠিক আছে, মাহিনের দীর্ঘদিন ধরে এত প্রসাব হচ্ছে না, ঠিক মতো এগুলা পড়ে নিবা। দেবা মাহিনের ক্ষতিগ্রস্ত অঙ্গের গাঠনিক একক অর্থাৎ নেফ্রনের চিত্র এবং সুস্থ জীবনযাপনের জন্য মাহিনের কোন ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত? ডায়ালাইসিস এবং হচ্ছে কি অথবা বৃক্ক প্রতিস্থাপন। বারবার একই প্রশ্ন। রহমত সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, হঠাৎ তার শরীর ফুলে যাওয়ায় তার রক্ত মিশ্রিত ঘন ঘন প্রসাব হচ্ছে, অর্থাৎ ওই যে বৃক্কের সমস্যা। বুঝছো? তাহলে রহমত সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটির চিহ্নিত চিত্র অর্থাৎ বৃক্কের গঠন। আর রহমত সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটি অকেজো হলে কি পদক্ষেপ গ্রহণ করলে তিনি সুস্থ জীবনযাপন করুন? ডায়ালাইসিস অথবা কি বৃক্ক প্রতিস্থাপন। অর্থাৎ সেম প্রশ্ন বারবার বারবার। এখানে আমি অনেকগুলা বোর্ড দিয়ে দিছি, তোমরা এগুলো করে নিতে পারো। এক্সট্রাভাবে তোমাকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের ওই যে বললাম মূত্র তৈরি প্রক্রিয়া এবং অসমো রেগুলেশন বৃক্কের ভূমিকাটা, এটা একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদের টাইপ ভিত্তিক ক্লাস। তো তোমরা সুন্দর করে যেটুকু বললাম একটু নোট করে রাখবা এবং একটু বইটা দেখলে এবং একটু যদি তোমরা টেস্ট পেপার দেখো, আশা করি সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও ক খ প্রশ্নগুলো পড়ে ফেলবা। সুস্থ থাকো, ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।